আজকে আমাদের ফার্স্ট ইয়ারের প্রথম ক্লাস শুরু হচ্ছে। তোমরা এখানে যারা আছো এবং বাইরে যারা আছো সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো এখন আমরা এই চারুকলার যে কোর্সটা আমরা এখানে করতে যাচ্ছি তার দুটো ভাগ আছে, একটা থিওরিটিক্যাল, একটা প্র্যাকটিক্যাল। তো থিওরিটিক্যাল সম্পর্কে আমি তোমাদের আজকে যে সিলেবাস অনুযায়ী যেটা আছে সেটা নিয়ে সামান্য একটু কথা বলবো, বলার পরে এরপরে তোমাদের প্র্যাকটিক্যালে আমরা চলে যাব। এই এখন প্রথমে যেটা আছে তোমাদের সিলেবাস অনুযায়ী সেটা হলো যে বিশ্ব শিল্পের ইতিহাস, হিস্ট্রি অফ ওয়ার্ল্ড আর্ট। এইটা তোমাদের নাম্বার আছে হলো 100 করে, সম্ভবত 100 এখানে নাম্বার দেওয়া আছে। তোমাদের এই সিলেবাসটা তোমাদের কাছে থাকতে পারে, তোমরা নিজেরা দেখে নিও। 40 100 নাম্বার আছে, ধারাবাহিক মূল্যায়ন আছে হলো 40 এবং চূড়ান্ত পরীক্ষা হবে 60। এই নোট হলো ক্রেডিট নাম্বার আছে, বিভাগ সংখ্যা আছে 32। যাই হোক, ওগুলো কথা না, কথা হলো যে তোমাদের এই যে যখন পরীক্ষা হবে তখন 60 নাম্বারের পরীক্ষা দেওয়া হবে। বিস্তারিত যেহেতু তোমরা নতুন, তোমাদের বিস্তারিতভাবে বুঝাই না দিলে তোমরা তো বুঝতে পারবে না যে আমাদের আসলে অন্ধকার থাকতে হতে পারে। যাই হোক, আমরা আজকে একটু শুরু করতে চাই যে বিশ্ব শিল্পের ইতিহাস কি। তো একটা হলো শিল্পের ইতিহাস, এবার চলে আসো বিশ্ব। বিশ্ব যখন চলে আসবে তখনই আমরা ধরতে পারবো যে এটা তো আমাদের বাংলাদেশ সহ সারা বিশ্বের ব্যাপার। ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাস নিচ্ছি। এখন মনোযোগ দিয়ে শুনতে হবে, এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রশ্ন পড়ে শোনা যাচ্ছে কিনা সেটা দেখতে হবে। শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? ক্লাসের মধ্যে প্রশ্ন জিজ্ঞেস করলে পরে পড়ানোর সমস্যা হয়ে যায়। যাই হোক, আমি আবার পড়ার মধ্যে যাই। এই তো এখন এই বাংলাদেশ সহ তাহলে সারা বিশ্বের যে ইতিহাসটা আছে, শিল্পের ইতিহাসটা আছে, সেটাই বিশ্ব শিল্পের ইতিহাস। তার মধ্যে সবচাইতে এখানে দুটো ভাগ আছে। একটা ভাগ হলো যে মানুষ যখন সেই প্রাগৈতিহাসিক শুরু থেকেই যখন আসলো তখন থেকেই এই শিল্পের কিন্তু শুরু এটা। তো তখন থেকে চালু করে এসে পরবর্তীতে যে সমস্ত দেশে এটা আবিষ্কার হচ্ছে, ধরা পড়ছে বা দেখা গেছে, এই তখন থেকে কিন্তু শিল্পের শুরু, এই প্রাচীন শিল্পের কথা। আমার কথা শুনতে পাচ্ছে না? এত জোরে কথা বলছি তা শুনতে পাচ্ছে না? দেখো তো, আমার কথা শোনা যাচ্ছে না এখন? হ্যালো, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আবার বলছি যে আমাদের আজকে প্রথম ক্লাস শুরু হচ্ছে। প্রথম ক্লাস শুরু করে ফেলছি আমি মোশাররফ হোসেন, তোমাদের বলতে পারো নতুন টিচার। এই আমি ক্লাস শুরু করছি প্রথম থিওরিটিক্যাল ক্লাস দিয়ে। আর থিওরিটিক্যাল ক্লাসে প্রথম যেটা আসছে সিলেবাস অনুযায়ী সেটা বিশ্ব শিল্পের ইতিহাস। তো শিল্পের ইতিহাসটা টানতে গেলে পরে আমাদের টানতে হয় সেই প্রাগৈতিহাসিক অথবা সেই আদিম যুগের যে শিল্পকলা, সেখান থেকেই আসলে এটা শুরু হয়। এখানে কিন্তু আধুনিক শিল্পের ইতিহাস বলছি না, আধুনিক শিল্পের ইতিহাস কিন্তু আর একটা। এটা হলো এই ইতিহাসটা হলো এই প্রাচীন শিল্পের ইতিহাস থেকে শুরু করে একদম মডার্ন আর্ট পর্যন্ত। এই টোটাল আর্টটাকে বলছে যে বিশ্ব শিল্পের ইতিহাস। এটায় তোমাদের নাম্বার থাকবে 100, তার মধ্যে 40 হলো তোমাদের এই ক্লাসগুলোতে হবে পারবে, আর পরবর্তীতে পরীক্ষায় তোমরা 60-এর মধ্যে পরীক্ষা দেবে। এই হলো মোটামুটি বলা হলো। এখন আমরা আসি ক্লাসের মধ্যে, সেটা হলো বিশ্বশিল্পের ইতিহাসটা কি। বিশ্বশিল্পের ইতিহাস সারা বিশ্বে যেখানে যেখানে শিল্পকলা গড়ে উঠেছে, যেখানে যেখানে শিল্পকলার সন্ধান পাওয়া গেছে, বা প্রাচীন থেকে আধুনিক পর্যন্ত শিল্পকলা চর্চা করতে করতে অনেক আধুনিক শিল্পের মধ্যেও যখন চলে আসছে,
সেটাই হলো এই বিশ্বশিল্পের ইতিহাস। এখন এই তাদের এগুলোর আলোচনা করতে গেলে পরে কয়েকটা জিনিস চিন্তা করতে হবে। একটা চিন্তা করতে হবে সভ্যতাগুলোর ভৌগোলিক অবস্থাটা, প্রাচীন সভ্যতাগুলোর ভৌগোলিক অবস্থাটা, মানে কোথায় কোথায় কোন জায়গাতে এইটা আবিষ্কার হয়েছে বা পাওয়া গেছে। রাজনৈতিক, সাংস্কৃতিক ধারণা লাভের সাথে সাথে এই সভ্যতাগুলোর কীভাবে শিল্পের নানা দিক, যেমন চিত্র, ভাস্কর্য, স্থাপত্য কলার বিকাশ লাভ ঘটেছিল সে সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করা। এইটা তাহলে আমি কয়টা বললাম? একটা বললাম হলো যে চিত্র, ভাস্কর্য, স্থাপত্য কলা, এইগুলো কিন্তু এই ইতিহাস ঘাঁটলে পরে এইগুলোই আগে পাওয়া যায়। এগুলো আগে পাওয়া যায় বিধায় এগুলো নিয়েই আমাদেরকে এগোতে হবে। তবে আবিষ্কারগুলো যেটা আসে সেটা হলো ভৌগোলিক অবস্থান ভেদে, যে বিভিন্ন জায়গায় কোথায় কোথায় পাওয়া গেছে সেইগুলো। তার মধ্যে আমাদের একটা দেখতে হবে যে ইউরোপিয়ান, আর একটা দেখতে হবে এশিয়ান। তো ইউরোপিয়ান যে চিত্রকলা, ভাস্কর্য বা অন্যান্য কিছু যা পাওয়া গেছে সেগুলোর মধ্যে ফ্রান্স, ইটালি, তারপরে স্পেন, এগুলো সমৃদ্ধ। এগুলোর আমি নাম তিনটে বললাম, এইগুলোই সমৃদ্ধ। অন্যগুলোর আমার নাম তেমন লাগছে না। এই তিনটা থাকলে পরে তোমাদের নাম্বারটা ক্যারি করবে, নাম্বারটা হয়ে যাবে। আর পরবর্তীতে আসা এটাকে ভাগ করছে এভাবে যে পাশ্চাত্য আর প্রাচ্য। পাশ্চাত্য হলো তোমার ওয়েস্টার্ন আর্ট, যেটা ওয়েস্টার্ন আর্ট যেটা সেটাকে বলছে পাশ্চাত্য শিল্পকলা। আর ইস্টার্ন আর্ট যেটা আমাদের এই এশিয়ার মধ্যে যেটা পড়ে সেটা বলছে হলো আমাদের এই যেমন ভারত, তারপরে চীন, জাপান, বাংলাদেশ, এই সমস্ত জায়গাগুলোতে, পাকিস্তান, তারপরে এই সমস্ত জায়গাগুলোতে যে সমস্ত আর্টগুলো পাওয়া গেছে বা স্থাপত্য কলাগুলো পাওয়া গেছে সেইগুলো বলছে হলো প্রাচ্য শিল্পকলা। আর পাশ্চাত্য হলো ওয়েস্টার্ন আর্ট, যেগুলো বললাম সেই আগে বললাম যে এইগুলো। তো এখন এইখানে এটা তো খুব বিস্তারিত, মানে এটা আমার মনে হয় যে অন্ততপক্ষে 1 মাস ধরে ক্লাস করলেও শেষ করা যাবে না, এত বিস্তারিত। আমার তো অত বিস্তারিত দরকার নেই, আমাদের সিলেবাসে যেটুকু দরকার সেটুকু থাকলেই হলো। তো আমরা ওই পাশ্চাত্য শিল্পকলার সম্বন্ধে সামান্য একটু ধারণা দিচ্ছি যে ওইখানে কয়েকজন শিল্পী আছে, এই 3-4টি দেশের কথা বললাম, এই তাদের যে ছবিগুলো আর আদিম মানুষের যে ছবিগুলো পাওয়া গেছে ওই সমস্ত দেশে, তার মধ্যে তোমার মনে করো যে ফ্রান্সে পাওয়া গেছে, তারপরে স্পেনে পাওয়া গেছে, তার গুহার নামও আছে, তোমরা এই নোটের মধ্যে পেয়ে যাবা। আলতামিরা গুহা, তারপরে ফ্রেস্কো গুহা। তো এই সমস্ত গুহায় যে সমস্ত চিত্রকলাগুলো পাওয়া গেছে, তো সেই সমস্ত থেকে আবিষ্কার হয়েই আসছে যে আমাদের চিত্রকলাটা যে আধুনিক না বলতে মানে আমরাই শুরু করছি, মানুষ সভ্যতার শুরু থেকে শুরু করেছি তা না, এটা অনেক প্রাচীন। মানে সেই আদিমরা যখন জঙ্গলে বাস করতো, তারা পশুর মাংস খেত, সেই তখন থেকেই এটা কিন্তু কাহিনী বা গল্প আছে। তো আমি খুব সংক্ষেপে একটুখানি টাচ দিচ্ছি আজকে। সেটা হলো যে আদিম মানুষরা যখন গুহায় বাস করত, ওরা ছিল গোষ্ঠীবদ্ধ। তোমরা সমাজবিজ্ঞানে পড়ছো নিশ্চয়ই আছে, ওরা ছিল গোষ্ঠীবদ্ধ। তো গোষ্ঠীবদ্ধ থাকা অবস্থায় ওরা কিছু ওদের ধর্ম মানত, বা ধর্ম করছে এই অর্থে যে যেমন ওরা শিকারে যাবে, ওরা আনন্দ ফুর্তি করে তারপরে একটা দলবদ্ধ হয়ে শিকারে বেরোত, যাতে একটা পশু শিকার করতে পারলে ওরা মোটামুটি হয়তো 15-20 দিন 1 মাস ধরে খাইতে পারে। তার মানে কি? তার মানে হলো যে ওরা যে সাইজের মানুষ ছিল আমাদের 4-5 গুণ বড়, আমাদের 4-5 গুণ বড়, আর ওদের থেকেই পশু ছিল অন্ততপক্ষে 50 গুণ বড়। তার মানে আমি এখানে বোর্ড থাকলে আমি বোর্ডে দেখাতে পারতাম, যাই হোক বোর্ড অন্য ক্লাসে আছে, আমি বোর্ডে দেখাচ্ছি না। ধরো তোমার এরকম যে হাতির সাথে তেলাপোকার তুলনা করো, তা হাতিটা মনে করো যে ওই একটা বাইসন বা একটা হরিণ, একটা ষাঁড়, ওইরকম একটা প্রাণী, সেই আদিম যুগের প্রাণী। তো আর তেলাপোকার যে সাইজটা, সেটার সাইজটা মনে করো মানুষের সাইজ।
ধরো এরকম। সেই মানুষের কাছেই কিন্তু পরাস্ত হয়ে গেছে সেই অত বড় প্রাণী। কীভাবে পরাস্ত হয়ে গেছে? যেমন মনে করো যে ওরা প্রথম দিকে ওইটারে ধাওয়া করছে, যে ওইটা মারবে, কী দিয়ে ধাওয়া করছে? পাথর, পাথর দিয়ে ঢেলে ঢেলে ধাওয়া করছে। অনেক কষ্টে 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 হয়তো কোনোটা মারছে, কোনোটা মারতে পারেনি, বেশিরভাগই মারতে পারেনি। তো অনেক কষ্টের জীবন ছিল ওদের। তারপরে দেখা গেছে কি, যে প্রাকৃতিক কারণে কিছু গাছ, কিছু জঙ্গল ওদের সাহায্য করছে, কিছু পাহাড় ওদের সাহায্য করছে। সাহায্য করার কারণে ওখান থেকে ওদের বিশ্বাস আসছে যে এটা, যে ওই পাহাড়ি বোধহয় আমাদের এই পশুটাকে আমাদের কাছে দিয়ে দিল, মানে হত্যা করলো বা দিয়ে দিল, আমরা এটা খেতে পারলাম। এরকম কীভাবে? যেমন ধরো ধাওয়া করছে করতে 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 পাহাড় থেকে পড়ে পশুটা নিচে ওইটা আহত হয়েছে বা মারা গেছে। দেখো ওই যে পাহাড়টা যে ওরা ভাবলো যে এই পাহাড় একটা দেবতা, বা পাহাড় একটা এমন একটা জিনিস, বা পাহাড়ে এমন একটা কি বলবো, মানে জীবন্ত ওদের কাছে মনে হয়েছে যে এটা জীবন্ত জিনিস, যেটা কিনা কোনো রূপ দেখা যাচ্ছে না, শুধুমাত্র এই আকৃতি দেখা যাচ্ছে, এইটাই এর ক্ষমতা আছে আমাদের থেকে অনেক বেশি, এবং সে আমাদেরকে সাহায্য করছে। দেখো ঘটনাটা কেমন। আবার দেখো যে এই জঙ্গল দিয়ে দৌড়াতে দৌড়াতে কোনো হরিণের শিং তো অনেক বড় বড় থাকে, তুমি জানো যে হরিণ, অত বড় শিং টিং দিয়ে লতা পাতার মধ্যে পেঁচায় গেছে, পেঁচায় গিয়ে কিন্তু সেটা বেরোতে পারেনি। তখন তারা এটাকে মারতে পারছে বা হত্যা করতে পারছে। এখন এটা ধারণা করলো যে ওই গাছ বা ওই যে লতা পাতা ঘেরা যে এরিয়াটা, ওই এরিয়াটা আমাদের জন্যে মানে সুখবর নিয়ে আসছে, যে আমরা ওদের আমার থেকে ওদের শক্তি বেশি, যার ফলে আমরা ওই পশুটাকে করতে পারবো। এখন পরবর্তীতে তারা কি করছে? তারা করছে কি, তোমার ওইটা জায়গাটা ঘিরে রাখছে, জায়গাটা টোটালটাই ঘিরে রাখছে। যখনই শিকারে যাবে ওইটার চারপাশ দিয়ে তারা নাচ করবে, বাদ্যবাজনা বাজাবে, বিভিন্ন কিছু করে নিয়ে তারপর তারা শিকারে বেরোবে। এবং এটা তো অনেক লং হিস্ট্রি, আমি খুব শর্টে বলে দিচ্ছি যে ওই শিকারে যাওয়ার সময় প্রথম দিকে তারা ইট পাটকেল ব্যবহার করতো, পরবর্তীতে দেখছে যে ইট পাটকেল যেটা একটু সোচালু, সেটার আঘাতটা বেশি হয়, তখন ওই সোচালুটা তারা ওই হাত দিয়ে মারছে। পরবর্তীতে লাঠির মাথায় বেঁধে তীরের মতো করে মারছে। এখন তারা দেখলো যে তীরের মতো করে মারলে পরে এটা আরো দ্রুত যায় এবং দ্রুত আঘাত করা যায়, এরকম। তো এই ছিল হলো প্রথম দিকের অবস্থাটা, ওই প্রাণীকে হত্যা করার একটা অবস্থাটা। আর পরবর্তী যখন গুহার মধ্যে এটা আবিষ্কার হওয়ার পরে যখন দেখলো যে তারা কি করছে, তারা করছে কি, যে গুহায় বাস করতো সেই গুহার দেয়ালে হঠাৎ করে একজন চিৎকার করে বেরিয়ে আসতেছে, এইরকম, মানে ঘটনা এরকম ঘটছে যে চিৎকার করে বেরিয়ে আসতেছে। তারপরে সবাই একসাথে দৌড়ে বেরিয়ে আসতেছে। তো ওদের যে দলনেতা ছিল সে আবার আস্তে আস্তে অস্ত্র নিয়ে কয়েকদিন নিয়ে আবার সে আবার কি হয়েছে, এর ভিতরে কোনো জীবজন্তু ঢুকছে, এরকম অবস্থাটা আমাদেরকে আঘাত করবে, মারবে টারবে। তখন না, এটা জীবজন্তু কিচ্ছু নাই। তাহলে কি হলো? তখন যে প্রথমে চিৎকার করছিল তাকে ধরে নিয়ে আসছে, ধরে তাই দেখাচ্ছে যে কি হয়েছে, ওই দেখো ওই দেয়াল দেখাচ্ছে, ওই দেয়ালের ভিতরে বিশাল একটা সাপ। কি, কোথায় সাপ, আমরা তো দেখতে পাচ্ছি না। আর কেউ বলছে হ্যাঁ মনে হচ্ছে সাপ, এইরকম অবস্থা। তাহলে এক কাজ করো, তখন দলনেতা বলছে কি, তাহলে এক কাজ করো, ওই যে পশুর রক্ত আছে না, ওই রক্ত দিয়ে তোমার যেখানে সাপ মনে হয় সেখানে দাগ দাও। ওই পশুর রক্ত দিয়ে আর পশুর লোম দিয়ে যে ব্রাশ তৈরি করা ছিল পরবর্তীতে ওইটা দিয়ে তখন প্রথমে হাত দিয়ে আঙুল দিয়ে ওই দাগগুলি দিয়েছে। দাগগুলো দেওয়ার পরে একদম পরিষ্কারভাবে একটা বিশাল ষাঁড়ের আকৃতি তৈরি হয়ে গেছে। এই এক মিনিট, হ্যাঁ আমি ক্লাসে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি ক্লাসে তো আপন দিও না। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম যে এখন ওই মানে ব্যাপারটা কিন্তু অদ্ভুত, কিন্তু একেবারে যে দেয়ালের ভিতরে ওই রকম যখন ড্রয়িং হয়ে গেছে তখন বিশাল আকারে ষাঁড়ের আকৃতি চলে আসছে। অর্থাৎ ব্যাপারটা হলো এরকম, দেয়ালের ভিতরে তো পাথর ফরবার, কিন্তু দেয়ালের ভিতরে অংশটা, দেয়ালটা মসৃণ না, যখনই ওই আকৃতিগুলো ওর চোখে পড়ছে তখন এটাকে একটা ষাঁড়ের আকৃতি মনে হয়েছে। এরকম আমরা ওইগুলো কিন্তু দেখতে পারি, কিন্তু
তুমি দেখবা যে ওই পানি পড়তে 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 ওয়ালে শ্যাওলার একটা দাগ চলে আসছে। ওখানে মনে হয় কি যে খুব বিশাল একজন লোক মানে বড় কাপড় চোপড় পরে এরকম ভাবে দাঁড়ায় আছে। এটা হঠাৎ করে চোখে পড়ে, এরকম ভাবে হয়ে যায় এরকম। তো ওই আকৃতিটা যদি আউটলাইন করা যায় তখনই ওটা ফিগার হয়ে যাবে। আবার পশুর আকৃতিও পাওয়া যায়, ওয়ালে পাওয়া যায় এগুলো। ওই যেখানে পানি পড়ে বা যেখানে তোমার রঙের কাজ টাজ করে ইয়ে করে এইখানে এইগুলোতে পাওয়া যায় অনেক সময়। তো এইটা আমরাও পেয়ে থাকি। আমরা পরবর্তীতে বুঝতে পারছি যে আমরা তো দেখি অনেক সময়, কিন্তু অনেক সময় খেয়াল করি না, কিন্তু খেয়াল করলেই পাওয়া যায়। যেমন তুমি শুধু খেয়াল করো কবুতরের বাসা, দুটো কবুতর বা চারটে কবুতর, কবুতরের বাসা, কিন্তু ওইখানে ওরা ওই পায়খানা করতে করতে ওই পায়খানা করে পড়ছে, ওয়াল বেয়ে পড়ছে বা ওয়ালে পড়ছে, পড়তে 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 দেখো ওখানে একটা এমন একটা ছবির মতো হয়ে গেছে যে তুমি যদি ওখানে আউটলাইন দিয়ে একটা কিছু বের করতে পারো, তোমার যদি মনে হয় যেটা সেটা বের করো, দেখো ওইটা একটা আর্টের রূপ। তাহলে কি থেকে কি বের করো? তো ওই ঠিক অনেকটা ওই রকম। তো ও যখন মনে করছে যে ওয়ালের মধ্যে এইরকম পাথরের পাশ দিয়ে দাগ দিছে, তখনই সেটা একটা বিশাল বাইসন বা একটা বিশাল একটা হরিণ এর রূপ নিচ্ছে। রূপ নিলে পরে তখন সর্দার বলছে যে এইবার তোমরা কাজ করো, আমাদের জন্য খুব বিশাল একটা ভালো জিনিস পাওয়া গেল। এইবার আমরা পরবর্তীতে, এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়নি, অনেক বছরের পর এটা হয়েছে যে তারা তখন ওই তীর ধনুক নিয়ে যে হরিণের বা ওই বাইসনের কোথায় আঘাত করলে পরে তোমার এটা তাড়াতাড়ি মারা যায়। তার দেখা গেছে যে গলা, মাথা, এই জাতীয় জায়গা, পায়ের বিড়ার মধ্যে এই জাতীয় জায়গা যে আঘাত করলে পরে খুব তাড়াতাড়ি সেটা আহত হয় এবং তাড়াতাড়ি সেটা মারা যায়। তখন তারা ওই পাথরের মধ্যে তীর ধনুক নিয়ে তারা ওই প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করে পরে শিকারে গেছে, অ্যান্ড দেন তারা সাকসেস। ওই যে প্র্যাকটিস, দেন তারা সাকসেস এইরকম। তো এখন তারা সাকসেস যখন হয়ে গেছে, পরবর্তীতে সে তারা রক্ত জমা রাখছে ওই রং, বিভিন্ন রং করার জন্য মাটির থেকে, গাছের পাতার রস থেকে বিভিন্ন রং তৈরি করছে, ওটা রঙিনও করছে। তবে বেশিরভাগই পাওয়া গেছে তোমার সাদা কালো ছবি, বেশিরভাগ পাওয়া গেছে। আর তারা সামনাসামনি ছবি আঁকতে পারতো না, তারা সবসময় সাইড থেকে ছবি আঁকতো, ছবিগুলো আঁকতে হবে। পরবর্তী আরও আদিম মানুষের আরও আধুনিক চিত্র পাওয়া গেছে। আধুনিক চিত্র বলতে মানে সেই আদিম চিত্রই, তবে সেগুলোকে আমি যেটা বললাম যে ওই দেখা গেছে কি যে হাতে তীর ধনুক, পশু বিশাল, পশুর নিচ দিয়ে তারা পিঁপড়ার মতো দেখা যাচ্ছে। আমরা যে সেগুলো দেখছি বইতে আসছে, এখন আধুনিক বইতে আসছে যে এত বড় সাপ, তার পেটের নিচ দিয়ে মানুষ চলাচল করছে, যাওয়া আসা করতেছে, কিন্তু হাতে তীর ধনুক, এরকম অবস্থায় ছবি আমার বলে দেখছি। যাক, আদিম মানুষের যে চিত্রকলা থেকে আসলো, এই ইতিহাসটা আসলো, ইতিহাসগুলো আমরা বললাম। আর পরবর্তী তোমরা সিলেবাসের মধ্যে পাবা, তুমি ওই গুহাগুলোর নাম পাবা, প্রশ্ন আসবে এখান থেকে যে আলতামিরা গুহা আছে, ভেস্কো গুহা আছে, তারপরে আরও কয়েকটা আছে, তারপরে জাপানেও পাওয়া গেছিলো কোন গুহায়, আবার ইয়েতে অস্ট্রেলিয়াতেও কোন গুহায় পাওয়া গেছিলো সেটাও পাওয়া, এরকম। যাই এইগুলো হলো ওই সাইডটা। পরবর্তীতে যখন এক এক করে আধুনিক ইয়েতে চলে আসি আমরা, এটা তো আমরা গেলাম প্রাচীনটায়, গেলাম সভ্যতার মধ্যে গেলাম এইটা। আর তারপরে এই আসো যে এই আমাদের এই প্রাচ্যের কথা বলি, ওইটাকে বললাম, এটাকে কিন্তু সব বললাম বলো ওয়েস্টার্নের কথা বললাম, অর্থাৎ পাশ্চাত্য শিল্পের কথা বললাম। এবার আমরা চলে আসি হলো এই ইস্টার্নের কথা, অর্থাৎ আমাদের প্রাচ্যের যে এই ইতিহাসটা কেমন বা কেমন পাওয়া গেছে। এর মধ্যে তোমার মনে করো যে ওই পাকিস্তানের তোমার ইয়ে আছে সিন্ধু সভ্যতা, এটা আছে। ওই স্থাপত্যের কথা চলে আসলে এইটা পাওয়া যায়, সিন্ধু সভ্যতার মধ্যে পাওয়া যাচ্ছে। এখানে নগর কেন্দ্রিতে মাটির নিচে মাটি খুঁড়ে বের করছে, তারপরে আস্তে আস্তে দেখা গেছে যে এখানে এই বহু প্রাচীন কালেই তোমার এখানে তাদের সিস্টেমটা এরকমভাবে ছিল, অনেকটা আমাদের সাথে মিলে যে কীভাবে পানি বেরোবে, কীভাবে ঘর বাড়ি তৈরি হবে, কীভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে, এই ধরনের স্থাপত্য করার আলোচনা করলেও এগুলো পাওয়া যায়। আবার তোমার ইন্ডিয়াতে এটা অনেক প্রাচীন আছে, এটাতেও পাওয়া যায় অনেক। চীনেও আছে অনেক প্রাচীন শিল্পকলা, এটা আছে, অস্ট্রেলিয়াতে আছে। তো এখন আসো যে আমাদের বাংলাদেশের কথায় যদি আমরা এখন আলোচনা আসি, যে
যদি বাংলাদেশ চ্যাপ্টার আসে বা সেই পরিবেশনগুলো আসে, তাহলে মনে করো তুমি এই যে আমাদের ময়নামতি, তারপরে বৌদ্ধবিহার আছে, তারপরে তোমার আছে কুমিল্লা, তারপরে আছে কামদুজি মন্দির দিনাজপুরে। তো এই সমস্ত জায়গাগুলো দেখলে পরে তারপরে তোমার সবই পাওয়া যাবে, সেই প্রাচীন শিল্পে বা স্থাপত্য এগুলো পাওয়া যাবে। তো আমি আগেই বলছি যে এটা এমন আলোচনা যে এই 10 মিনিট 15 মিনিটে এই আলোচনার কোনো মানে হয় না, কোনো পূর্ণারা পাওয়া যাবে না। আমি খালি একটুখানি তোমাদের আজকে প্রথম ক্লাসে একটু আইডিয়া দিয়ে দিলাম আর কি। কিন্তু তোমরা নোট কালেকশন করবা এখান থেকে, সেই নোট কালেকশন করে নোট অনুযায়ী পড়তে হবে, আর প্রশ্ন কিন্তু সেভাবেই আসবে। আমি যেটা দিলাম সেটা হলো একটা ধারণা এইটা। তো আমাদের কিন্তু আজকে এই ধারণার ভিতরে আমাদের চলে গেল হলো তোমার বিশ্ব শিল্পের ইতিহাস এক, যেটা ওয়ার্ল্ড অর্ডার, এটা এই। এখন যদি প্রশ্ন করো যে স্যার সৌদি আরবে বা মিডল ইস্টে জানি, আমাকে মিডল ইস্টের কোনো ইতিহাস আমরা পাইনি, আমরা পাইনি, এক কথায় শেষ হয়ে গেল। এরকম অনেক দেশ আছে না, আমি মধ্যপ্রাচ্যের কথা বললাম। যদি প্রশ্ন করতে মধ্যপ্রাচ্যে পাওয়া যায় নাই, আমার মধ্যপ্রাচ্যের প্রশ্নই করবো না, কারণ আমরা এর আলোচনা অথবা 2 মিনিট নষ্ট হবে, এটা দরকার নেই। তাহলে তো পাওয়াই যাবে অন্য দেশগুলো, যেগুলো দেশ পাওয়া গেছে এইগুলোর উপর প্রশ্ন আসবে, এই দেশগুলোর উপরে প্রশ্ন আসবে, এই দেশগুলোতেই পাওয়া গেছে, আর সেটা তোমার অ্যান্সার করতে পারে, তাই না? আচ্ছা, এরপরে আসি আমরা হলো এই, এটা তো চলে গেল। দেখো এখানে ই করা আছে, প্রথমে আছে হলো যে শিল্পকলা কি, শিল্পের উৎপত্তি আমি যেটা বললাম, আলোচনা করলাম। তারপর প্রাগৈতিক শিল্পকলা আলোচনা করলাম, প্রাচীন গুহাচিত্র আলোচনা করলাম, মিশরীয় সভ্যতা, ইতিহাস ও শিল্পকলা। মিশরের কথা বলি নেই, কিন্তু মিশরও একই জিনিস, একই রকম, একই সবভাবে পাওয়া গেছে এরকম। তবে মিশরের একটা কথা বলতে হবে, সেটা হলো যে এই যে পিরামিডটা আসলো, এর সামান্য একটু ইতিহাস আমি তোমাদের বলি। প্যাপিরাস একটা গাছের নাম, তো পাতা। লোক যখন মারা যায় তো ওদের দেশে ওই সময় সেই ইতিহাস, মানে সেই অনেক প্রাচীন ইতিহাসের কালে যখন লোকজন বলে যুদ্ধ বেশি হইতো, যারা লোকজন মারা যায় তো বালির পরেই ধরো পড়ে আছে, এরকম কিছু হতো না, অনেক বছর ধরে পড়ে আছে। অর্থাৎ পরবর্তীতে বিজ্ঞানীরা দেখছে, আবিষ্কার করছে বা ব্যবহার করছে যে ওই এক ধরনের গাছ জঙ্গল থেকে গাছ কাটিয়ে নিয়ে ঢেকে রাখত। ওর মধ্যে একটা গাছ ছিল হলো প্যাপিরাস, একটা গাছ। ওই গাছের পাতায় এমন ধরনের তোমার আছে, কেমিক্যাল আছে ওই পাতায়, যেটা পচন রোধ করে, পচতে দেয় না। তো ওইরকম ওরা তো জানতো না, ওরা ওইভাবে দিয়ে পাতা দিয়ে ঢেকে রাখছে। দেখা গেছে কি যে তোমার অনেক বছর ধরে পড়ে আছে, কঙ্কাল হয়নি এরকম। পরবর্তীতে যখন আমাদের এই যে ফেরাউনের কথা বলি, তাকে যখন পিরামিডের ভিতরে দেওয়া হলো, এই করা হলো, তাকে কিন্তু ওইভাবেই রাখা হয়েছিল মারা যাওয়ার পরে। আর পিরামিড হলো কীভাবে, ওই যে প্রথম দিকে পাথরগুলি নিয়ে এসে তোমার বসাতো, বসা উঁচু করে কবরের মতো বানাতো। এইটার থেকে আস্তে 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 আরও চিন্তা ভাবনা করে তারা দেখা গেছে যে ত্রিকোণ আকৃতি উঁচু আকারের যে আমরা দেখতে পাই পিরামিড। পিরামিড কি মানুষেরই তৈরি? মানুষের তৈরি, সেই আদিম মানুষের তৈরি, আর সেই সময়কার কালের মানুষের তৈরি। কিন্তু এটাই আশ্চর্য ব্যাপার যে অত বড় পাথর তারা উঠালো কেন, এটা প্রশ্নের উত্তর আমরা এখনো জানি না, এখনো পারি। এই আধুনিক কালে এসেও আমরা এর উত্তর জানি না। তখনকার মানুষগুলো কি অনেক উঁচু, অনেক শক্তিশালী, অনেক লম্বা, সব কিছু ছিল এরকম, এই ধরনের ছিল। যার ফলে ওই ধরনের পাথরগুলি দিয়ে তারা এইভাবে পিরামিডগুলো তৈরি করে। ওই সময় তো ওদের কাছে কোনো আকাশ জানাও ছিল না, যে না, কোনো কিছুই ছিল না, উঁচু করে নিয়ে যাবে এই ধরনের ছিল না। ওই ধাপে উঠছে এভাবে। হয়তো এর ইতিহাসটা ওদের গভীরেই আছে, আমরা জানি না। এতটা নিপুণ, এতটা সূক্ষ্মভাবে তৈরি করছে।
যাই হোক, তো এই জন্যই যে বিষয়ের কথা একটু আমি আলোচনা বললাম। আর এরপরে তোমাদের মেসোপটেমিয়া সভ্যতার ইতিহাস, শিল্পকলা, এখানেও প্রায় ওই একই টাইপের, একই ধরনের কথা। আর এই সিন্ধু সভ্যতার কথা বললাম, তোমার যে পাকিস্তান কথা, সিন্ধু সভ্যতা, নদীর উপরে উঠে যে সমস্ত গড়ে উঠছে, এই সিন্ধু সভ্যতা। আচ্ছা, এই হলো তোমাদের এই মোটামুটি থিওরিটিক্যাল ক্লাসের, হ্যাঁ থিওরিটিক্যাল ক্লাসের এইটাই ছিল মূল ইয়া। তো এরপরে আমরা চলে যাব হলো ড্রয়িং ক্লাস। এরকম আজকে প্রথম দিন, তো তো আমি আর একটু তোমাদের দিই, মানে এবার তো অন্য আলাপ করি, মানে এই থিওরিটিক্যালের আলাপের সাথে সাথে প্র্যাকটিক্যালে যাওয়ার আগে সেটা হলো যে তোমরা কী করবে। তোমরা তো চিন্তা ভাবনা করেই এখানে ভর্তি হয়েছে, তাই না? চিন্তা ভাবনা করেই এখানে ভর্তি হয়েছে। তোমাদের দরকার কি? সার্টিফিকেট, এটা না? অবশ্যই। তাহলে সবার আগে দাঁড়াচ্ছে যে আমি একটা সার্টিফিকেট করতে পারবো, আর এরপর আসছে যে আমি সামান্য একটু শিখতে পারলে, তাই না? এখানে বেশি শেখার কিন্তু সুযোগ নাই, বেশি শেখার কোনো সুযোগ নাই। তোমাদের অলরেডি 6 মাস পর, তাই না? এই আগামী 1-1.5 মাস পরেই তোমাদের পরীক্ষা। কেমন করবে ব্যাপারটা, খেয়াল করো। আমি জানুয়ারি থেকে যদি ক্লাসটা পেতাম, ক্লাসটা করতাম, জানার থেকে তোমাদের থিওরিটাই তোমাদের ভিতরে ঢোকাই দিতে পারতাম, মাথার ভিতরে ঢোকাই দিতে পারতাম। আর আমি প্র্যাকটিক্যালটা, বিশেষ করে প্র্যাকটিক্যালটা তোমাদের উপরে যেটার পর পরীক্ষা হবে, যেটার পর তোমরা চাকরি পাবা, এটা মূলত প্র্যাকটিক্যালের উপরে পরীক্ষা করা হবে। এইরকম যে প্র্যাকটিক্যাল তোমাদের যদি ভালো মতো জানা দিতে পারি, করা দিতে পারি, তাহলে সেইটার লাভটা দুইটা দিই। একটা হলো চাকরি, প্লাস তোমাদের সংসার। সংসারই আবার কি? সংসার আপনার এটাই যে তোমাদের পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের তোমরা ওই গাইডলাইনটা দিতে পারবে যে ছবি আঁকাটা এইভাবে আঁকে, এই পাখিটা এইভাবে আঁকে, এই গাছটা এইভাবে আঁকে, কি ঠিক তো? এখন কথা হলো যে সেই সুযোগটা আমি কিন্তু কম পাচ্ছি। তারপরও আমি খুব দ্রুত তোমাদের, আমি আমার মানে আমার নিজের পর বিষয় আছে যে আমি খুব দ্রুত, তোমরা যারা আমার সামনে আসো এবং বাইরে যারা আসো তারা একটু লস করবা। আর যারা যদি আমি আহ্বান করবো তোমরা ক্লাসে আসার জন্য, যারা কাছাকাছি আসো, আসতে পারো, সামান্য টাকা খরচ হবে, হোক, আমি তো ক্লাস করবো মাত্র কয়েকটা, তাহলে এই ক্লাসে যদি তুমি থাকো তাহলে তোমার লাভটা অনেক বেশি হবে। ক্লাসে উপস্থিত থাকতে পারে লাভটা অনেক বেশি হবে। লাভটার মধ্যে একটা হলো যে তুমি প্র্যাকটিক্যাল শিখতে পারবা ভালো মতো, প্লাস তুমি এই তোমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তাদের তুমি শেখাতে পারবে। সার্টিফিকেট থাকলেই তো সম্ভব না, সার্টিফিকেট থাকলেও সম্ভব তো শিখতে হবে। হ্যাঁ, এইটাই যে সার্টিফিকেট থাকলেও সম্ভব না। এখন একটা স্কুলে ওখানে নিয়োগ দেবে 1 জন, আর ওখানে পরীক্ষা দেবে 20 জন, 20 জনের ভিতরে কাকে ঢোকাবে? অবশ্যই যার আমি বাস্তবে প্রথম ধরলাম প্র্যাকটিক্যাল পরীক্ষা যে সবচেয়ে ভালো, আর নিয়োগটা যদি স্বচ্ছ হয়, দুটি জিনিস, তাহলে এখানে সে চান্স পাবে, তাই না? এখন তুমি প্র্যাকটিক্যালি কিছুই জানো না, তুমি একটা পাখির ড্রয়িং জানো না, তুমি একটা গাছের ড্রয়িং জানো না, একটা নিয়মই জানো না, তাহলে সেটা না জানলে তুমি একটা ছবি তৈরি করবো কীভাবে? ব্যাপারটা তাই না? তা আমরা এই কথাগুলিতে আসি যে আমাদের টাইম কিন্তু খুব শর্ট। 1-1.5 মাস ক্লাস করবো আমরা, 1-1.5 মাস ক্লাস করার পর তোমাদের ফার্স্ট ইয়ার পরীক্ষা। এটা গভর্নমেন্টের ব্যর্থতা, তোমাদের ভাগ্য খারাপ তাই। নাহলে পরে ক্লাসটা শুরু হতো জানুয়ারি থেকে তোমরা ক্লাস পেতে, অনেকগুলো ক্লাস করা যেত, অনেক কিছু শেখা যেত এরকম। তারপরও আমি মনে করবো যে আমি যে কটা ক্লাসে পাই না কেন, তোমরা যদি উপস্থিত থাকো তাহলে আমি বলবো যে তোমরাই ভাগ্যবান, তোমরা যারা এখানে উপস্থিত আছে। আর যারা দূরে আছে তাদের তোমাদের থেকে অনেক নিচে চলে যাবে, কারণ তারা সরাসরি আমার ক্লাসটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে ঠিকই, কিন্তু এই যে আমার কথা শুনতেছেন তারা এইরকম, কিন্তু এই লাভটা সব বেশি হবে যদি সামনাসামনি থাকে, সামনাসামনি ক্লাসটা দেখে, এইরকম অবস্থাটা। কারণ ওরা এরকম অবস্থায় আছে, আমি তাদেরও বলবো তোমরা যদি ঠিকমতো ক্লাসটা করো এবং ঠিকমতো তোমাদের মোবাইল, এখানে ইন্টারনেটের, এখানে নেটের কানেকশনের ব্যাপার আছে, নেটের কানেকশন চলে গেলেই তো তোমরা মিস করছো, এরকম মানে ভাগের ব্যাপার আছে, কারেন্ট চলে গেলেই তো শেষ, এরকম অনেক কিছুই এর উপর নির্ভর করে এরকম। তো যাই হোক, তোমরা যে কাজগুলো করবা সেই কাজগুলো হলো যে এখান থেকে একদম নিজের বড় যে নোটটা কালেকশন করবো,
এলে 1 নাম্বার। কারণ সিলেবাস তো খুব শর্ট, তো বড় সিলেবাস না। দেখা যাচ্ছে এখানে অনেক, কিন্তু আসলে অনেক না। ওই যে কটা প্রশ্ন আসবে এই প্রশ্নগুলো আগেই বোঝা যায় যে এই ধরনের প্রশ্ন আসবে, এই ধরনের প্রশ্নের উত্তর এই হবে, এরকম। তো যাই হোক, তোমরা এগুলো কালেকশন করবে। এগুলো কালেকশন না করলে কিন্তু তোমরা পাবে না। এরপরে বই কিন্তু পাবে না। বই পাওয়া যায়, কিন্তু বই হলো অনেকগুলো বই পড়ে নিতে হবে। অন্তত পক্ষে 10-12টা বই হাতে থাকলে পরে তাহলে তুমি এর ভিতর থেকে অনেক কিছু পাবা, এরকম। সেই বইগুলো কালেকশন করা খুব কঠিন ব্যাপার। তারপরে হচ্ছে আমি তোমাদের বলবো যে ওই কি বলে ওটারে, ওই ইউনিভার্সিটির সামনে এখানে বই বিক্রি করে, না না, ইউনিভার্সিটির সামনে যে মার্কেটটা, এই না না, যেখানে পুরোনো বই টই ওইখানে তো তোমার প্রচুর বই ইয়ে আছে। তো ওইখানে খোঁজ করলে পরে তোমরা এই সমস্ত বইগুলোর কালেকশন পাবা। আর নেটে দিবা, নেটে ঘাঁটবা, নেটে ঘাঁটলে পরে তুমি এই বইগুলো কোথায় পাওয়া যাবে, কোথা থেকে আনা যায়, কালেকশন করা যায়, এইগুলো করার চেষ্টা করবে। কারণ এই বই একটা হাতে থাকলে, বই একটা হাতে থাকলে বা নোট একটা হাতে থাকলে আমি কিন্তু একাই 100। আর তোমরা যেহেতু গ্রুপিং করবা, তোমরা একে অপরের শেয়ার করবা, বা যে যারা জানো না সে তার কাছে জেনে নেবা। আবার মনে করো আমার নাম্বারটা নিলে আমার কাছে প্রশ্ন করলে যে স্যার এটা আমি বুঝতে পারছি জানি না, আমার কাছে জিজ্ঞেস করলো, একটু বলে দেন হ্যাঁ সেটাই। নাম্বারটা তাহলে তোমার দিতে পারো, নাম্বারটা নাও স্যার 01727। বলুন যে ক্লাসটা শেষ হয়ে গেলে আবার জয়েন করতে 2 মিনিট মনে হয়। হ্যাঁ, এই ক্লাসটা শেষ করার পরে তারপরে আবার প্র্যাকটিক্যাল ক্লাস যাবো। প্র্যাকটিক্যাল ক্লাসে তোমরা জয়েন করবে আবার, এইরকম। তো যাই হোক, আমি নাম্বারটা বলছি 01727 436089। আমাকে কল করবা হলো তোমরা এই 5টা থেকে 4টা থেকে ধরো, 4টা-5টা থেকে শুরু করে একেবারে রাত্রে 7টা 8টা 9টা পর্যন্ত, এর মধ্যে আমাকে কল করতে হবে। হ্যাঁ, মোহাম্মদ মোশাররফ হোসেন, শুধু মোশাররফ স্যার লিখলেই হবে। এই আমি আর্ট পরিচয় দিচ্ছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই আর্টের উপরে মাস্টার্স, তারপরে সার্ভিস করছি তোমার হলো রাজবাড়ী জেলা স্কুলে। থিওরির যে বিষয়টা আছে ওটা তো আমরা কোনোভাবে কভার করতে পারবো। ইন্টারনেট মাধ্যমে তথ্য যেগুলো সংগ্রহ করা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্র্যাকটিক্যালি যে বিষয় সেটা তো আমাদের হাতে কলমে শেখার কোনো উপায় নেই। ওই বললাম তো যে ক্লাসে আসলে পরেই তোমরা খুব দ্রুত পেরে যাবে। আমি খুব দ্রুত ক্লাস করাবো এবং খুব তাড়াতাড়ি পেরে যাবে। এবং এমন কিছু সিস্টেম আছে, এমন কিছু আমার জানা আছে যে তোমাকে কিভাবে তোমাকে তাড়াতাড়ি শেখানো যায়, সেই জিনিসটা আমার জানা আছে। এই জন্য তোমরা এটা টেনশন করো না, তোমরা খুব তাড়াতাড়ি পেরে যাবে। ঠিক আছে, ওকে। আমরা পরবর্তীতে ক্লাসে যাব। সেই ক্লাসটা হলো প্র্যাকটিক্যাল ক্লাস। প্র্যাকটিক্যাল কি এখানে করাবেন? প্র্যাকটিক্যাল ঘর করা যাবে না, 2 জায়গায় করানো যাবে, কোথায় করাবেন? ওইখানে বোর্ড তো বোর্ডের ভালো হয়। আচ্ছা, বোর্ডে হ্যাঁ, কারণ প্রাথমিক ইয়ে তো বোর্ডে দিচ্ছি। চলো ঠিক আছে নাকি? ঠিক আছে। প্র্যাকটিক্যাল ক্লাসে আমি তোমাদের সবার আগে যেটা দিচ্ছি সেটা হলো যে উপকরণগুলো তোমরা শুনে নাও বা লিখে নাও। উপকরণ প্রথম আছে হলো পেন্সিল 4B। পেন্সিল 4B আমি 3-4টা নাম বলছি যেটা পাওয়া যায়, যেটা সুবিধা হয়। তার মধ্যে এখন যেটা চলছে সেটা হলো পেট্রা, ম্যাটাডোর, লিভো, এক্সট্রা ডার্ক, এই 3-4টে দিলাম। এখান থেকে তোমরা দেখবা যে সফট দাগ দিলে সফট হচ্ছে, দাগ হচ্ছে ভালো এবং মুছা যায় ভালো। এক্সট্রা ডার্ক। তো এই হলো পেন্সিলগুলোর কথা বললাম। এরপরে আসো রঙের ভিতরে দুটো আছে। একটা হলো পেন্সিল রং, সেটা তোমার ডায়মন্ড, নাম হলো ডায়মন্ড পেন্সিল রং বা সুতা রং বলতে পারো ব্র্যাকেটে। এটা চায়নার তৈরি সুতা রং বা পেন্সিল রং, এটা দিয়েও তোমরা এই কালারগুলো করতে পারো। আর এটা হলো জল রং।
জল রং করতে গেলে পরে আবার কয়েকটা জিনিস লাগে, সেটা হলো যে জল রং প্লাস তুলি। তুলি তোমার 4-5টা তুলি হলে যথেষ্ট। তার মধ্যে তোমার ধরো 4 নাম্বার, 8 নাম্বার, 12 নাম্বার, বাস। আর তুলি লাগবে না। এই 3টা তুলি হলে পরে ছবি আঁকা সম্ভব। আচ্ছা, তারপরে একটা কালার প্লেট, জল রঙের জন্য একটা কালার প্লেট লাগবে এই। আর পানি লাগবে, টিস্যু পেপার লাগবে, পানির বোতল বা টিস্যু লাগবে, এগুলো স্বাভাবিক। এগুলো বলে হবে জল রং শেখা যায় এইভাবে। এরপরে আসলে তোমার হলো এই মাটির কাজ। মাটির কাজ তোমাদের সিলেবাসে আছে। মাটি দিয়ে যে কোনো জিনিস তৈরি করা, একটা পুতুল তৈরি করা, একটা ফ্লাওয়ার ভাস তৈরি করা, একটা এই পট তৈরি করা, মাটি দিয়ে জিনিসটা আমি তৈরি করতে পারি। এখানে তোমাদের কাজ জমা দেওয়া লাগবে, আবার ওই পরীক্ষার দিন আবার কাজ জমা দেওয়া লাগবে, বা কিছু করে আনে বাকিটুকু করে জমা দেওয়া লাগবে। এই হলো নিয়ম বা সিস্টেমটা এলো মাটির কাজ। আর একটা আছে তোমাদের হলো হ্যান্ডিক্রাফটস। হ্যান্ডিক্রাফট বলতে মানে তোমার ওই কারুকলার কথা বলছি। অন্যগুলো যেগুলো হলো সবই চারুর মধ্যে, আর এইটা কিন্তু কারুর মধ্যে। কারুর মধ্যে পড়ছে এই জন্যই যে ওই তুমি বাঁশ, বেত, তারপরে তোমার এই কাগজ, শোলা, আঠা, চাকু, এই যে সমস্ত জিনিস দিয়ে তুমি একটা জিনিস তৈরি করলে, সেটা ফুলদানি হতে পারে, কলমদানি হতে পারে, সেটা তোমার একটা পাখি হইতে পারে, একটা ফুল হইতে পারে, যা তুমি তৈরি করো এরকম। তো এই কারুকাজ তোমার জমা দেওয়া লাগবে এখানে। তুমি জমা দিলে পরে এরা সব কালেকশন করবে, নোট রাখবে, তোমার রোল নাম্বার অনুযায়ী তোমার এখানে মার্কস, তুমি এখানে অনেক ফুল মার্কস পাবা। এটা করা লাগবে তোমাদের। আর পরীক্ষার দিন তোমাদের আবার এটা জমা দেওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ, আবার একটা তৈরি করতে হবে, অর্থাৎ ডাবল তৈরি করতে হবে এইরকম। এখন এই আমি তোমাদের এটা বললাম, যেটা এই মোটামুটি উপকরণগুলো কিন্তু এই লাগবে। আর আরেকটা কথা বলা হয়, কাগজের ক্ষেত্রে লেখো কার্টিজ পেপার। মানে এখানে যেটা শিখবা পড়বা সেটা কার্টিজ পেপার। কার্টিজ পেপার যেটা মোটা পাওয়া যায় সেটা, বাজারে যেটা মোটাটা পাওয়া যায় সেটা। কার্টিজ পেপারের পার্থক্য আছে ওই গ্রাম অনুযায়ী, যে কত ওয়েট গ্রাম সেই অনুযায়ী। একটা পাতলা আছে, একটা মিডিয়াম আছে, একটা মোটা আছে। তো মোটাটা হলো এখানে লাগবে। মোটার মধ্যে জল রঙ করা যাবে, মোটার মধ্যে স্কেচগুলো পাওয়া যাবে এরকম। ওটা কি কোনো সাইজের কোনো মেজারমেন্ট আছে কি? সাইজ একটাই সাইজ পাওয়া যায়। ওটা দিয়ে তুমি একটা খাতাও বানিয়ে নিতে পারো, আবার খাতাও পাওয়া যায় কিনতে, খাতাও নিয়ে আসতে পারো। আবার তুমি লুজ কাগজটা নিয়ে ভাঁজ করে নিয়ে 4টা পেজ হবে, এরকম সাইজের 4টা পেজ হবে। ধরো তোমার এটা 14 থেকে 16 বা এরকম 12 থেকে 14 এরকম সাইজ হতে পারে, ওই 1/4 এরকম হতে পারে। তো এই হলো মোটামুটি সার্বিক উপকরণ সম্পর্কে কিন্তু তোমাদের বলা হবে। রাবারের কথা বলি নাই, কিন্তু বলি নাই, কাটার কথা বলি নাই, কারণ এগুলো বলা লাগে, এটা লাগবে। রাবার কাটার তো সাধারণত লাগে, রাবার কাটার লাগে। তারপর তোমার কাটারে অনেক সময় ফোরজিন হলে কাটতে গেলে ভেঙে যাবে, শার্প করতে হয় না। তুমি মানে সামান্য মাথায় একটু মোটা রাখা লাগে, শার্প করতে গেলে ভেঙে যাবে। আর শার্পনারটা খুব ধারালো লাগে, নতুন শার্পনার লাগে, এছাড়া পুরোনো শার্পনারটা কাটিয়ে ভেঙে যাবে। যাই হোক, এই হলো তোমাদের উপকরণ বলে গেল। এখন যে কথা বলছিলাম যে আজকে আমি তোমাদের সার্বিক একটা মানে ধারণা দেব, প্র্যাকটিক্যালের ধারণা দেব, যে এই কাজগুলো কিন্তু আমি করব। যেগুলো বললাম এর ভিতর থেকে একটা আমরা উদাহরণ দিয়েছিলাম যে একটা ফল আঁকতে গেলে পরে আমি 1 সেকেন্ডে একটা ফল আঁকতে পারি। তাহলে তার একটা প্রাথমিক একটা ইয়ে আছে, একটা আউটলাইন আছে, বা একটা গ্রামার আছে, যে যেটা জানলে পরে আমি সেটা পাঠিয়ে দেবো এইটা। আবার আসো যে ধরো একটা গাছ আঁকবো, তাহলে ওরও একটা নিয়ম আছে, ওর একটা গ্রামার আছে, যে গাছটা আমি কী করলে আমি গাছটা হয়ে যায়, আর কি করলে পরে গাছটা হয় না, বা যেটা হয়ে গেছে ওইটা আসলে আদৌ গাছ হয়েছে। কারণ ওর পিছনে আবার ছবি হবে ঠিকই, কিন্তু ওর পিছনে আবার এটা সায়েন্স কাজ করবে। এখন তুমি আমরা বাস্তবে দেখি যে গাছের গোড়া মোটা, উপর দিকে যত যা ডাল গেছে সব চিকন, এবং ঝোপঝাড় সব তার উপরেই বহন করে আছে। এখন তুমি উল্টা আঁকলে, উপরে দিলে সব মোটা,
আর নিচেই দিলে সপ্তসি, তাহলে কি এটা বাস্তবে থাকবে, টিকবে? কোনোভাবেই কোনো জিনিস টিকবে না। তোমরা কি জানো এটা? অবশ্যই জানো। আমরা মোটামুটি দুটো লাইনের পর দাঁড়ায় আছি, এটা হরাইজন্টাল লাইন, এটা ভার্টিক্যাল লাইন। এই যে হরাইজন্টাল লাইন, এই বেজ, আর এই যে ভার্টিক্যাল লাইন, এই দুটো জিনিসের পরে কিন্তু সমস্ত কিছু কাজ করছে, তাই না? পৃথিবী তো গোল, কিন্তু আর দেশের মানুষ কেন উল্টো দিক থাকে না? আমার প্রশ্ন। পৃথিবী তো গোল, পৃথিবী যদি গোল হয় তাহলে আমরা যদি এখানে সমতলে থাকি তাহলে ওরা সমতলে থাকে কি করে? ওরা তো আমাদের পিছনে, আমেরিকা আমাদের পিছনে, তাহলে ওরা তো উল্টা দিক থাকবে, তাই না? কিন্তু আসলে তা না, আসলে ওরাও সমতলেই আছে, ওই দুটো লাইনের পর আছে, একটা হরিজন্টাল লাইন, একটা ভার্টিক্যাল লাইন, এই লাইনের পর আছে। এখন এই আমি যে ছবিটা আঁকবো, যেটা করব, সেটা বাস্তবসম্মত যতটুকু হয় ততটুকু, কিন্তু এমন না হয় যে সম্পূর্ণভাবেই বিপরীত। ওই যে বললাম যে উপরে গাছ মোটা করে দিলাম, নিচে দিলাম সবচেয়ে চিকন, ওটা কি তোমার থাকবে? একটা ঘর, চারপাশে 6টা খুঁটি আছে, তার উপরে ঘরটা দাঁড়ায় আছে, চারটে খুঁটি আছে, তারপরে ঘরটা দাঁড়ায় আছে। এখন আমি যদি সেই খুঁটিটাই যদি একটা পাট কাঠির মতো করে বানাই, আর উপরে তার ওয়েটটা দিয়ে 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 কয়েক মন, তাহলে ওই পাট কাঠি কি ওই মন সহ্য করতে পারবে? এটা হলো বাস্তবতা, বা এটাই হলো সায়েন্স। তাহলে এটা আমাদের এখন জড়িত, অনেক সাথে জড়িত। তা আমার ওই আঁকার মধ্যেও যেন ওইটা থাকে, এই অবস্থা। মানে ওই অনেক পাগলামি আর্টিস্ট আছে এরকম, যে ওরা ওইরকমভাবে আঁকবে, যে এটা ছবি হবে ঠিকই, আর্ট হবে ঠিকই, কিন্তু এটা পাগলামি করছে, তাই পাগলামি। কিন্তু এখানে আমাদের দেশে বা আমাদের অবস্থানে এই চারুকলা শিখতে এসে আমি যে পরীক্ষাটা দেবো, পাশ করবো, আর আমি যেটা চাকরি করব, চাকরিতে পরীক্ষা দেবো, সেইটা কিন্তু যারা বিচারক থাকবে তারা কিন্তু এটা মানবে না। তারা মানবে হলো যে হ্যাঁ গাছটা খুব সুন্দর হয়েছে, এটাই মানবে, ফুলটা খুব সুন্দর হয়েছে, এটাই মানবে। এই জন্যে আমাকে সবসময় চিন্তা করতে হবে এটা, যে আমি বাস্তবসম্মত কাছাকাছি করা যায়, এবং আমি একদম ড্যাম শিওর যে তোমাদের মাথার ভিতরে আমি ওই জিনিসটা খুব সংক্ষেপে ঢুকাই দিতে পারবো। খালি একটু মনোযোগ দিয়ে ফলো করতে হবে, একটু মনোযোগ দিতে হবে, আমার কথাটা খেয়াল করতে হবে, মনোযোগ দিতে হবে যে এটা কীভাবে আসবে। তা আমরা একটু স্টার্ট করি। আমার মনে হয় যে আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল কিন্তু ড্রয়িংটা শেষ, মানে কথা শেষ। এখন আমরা যদি একটু স্টার্ট করি, এই কিন্তু আমাদের ক্লাসটা মানে ভালোভাবে হয়ে যাবে। এরকম প্রথম আমাদের শিখতে হবে হলো লাইন। এই লাইনটা আমাদের শিখতে হবে, এই লাইনটা আমাদের শিখতে হবে। ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন, এই লাইন শিখতে হবে। কার্ভ লাইন, স্যার একটু এদিকে কিন্তু মাঝখানে, ওইখানে হলো আলো প্রতিচ্ছবি পড়ছে। হ্যাঁ, বুঝতে পারছি। বুঝতে পারছি। এখন হয়? হ্যাঁ, এখন এই লাইন আমাদের শিখতে হবে। কার্ভ লাইন, আবার কার্ভ লাইন, এরপর রাউন্ড। এইগুলো তোমরা করবা হলো তোমাদের রাফ খাতা যেগুলো আছে, ইউজ করা খাতা, বা তোমাদের ভাই বোনের বা তোমাদের ছেলে মেয়েদের যে রাফ খাতাটা শেষ হয়ে গেছে, সেই খাতার উপরে তোমার প্র্যাকটিস করবে, যাতে কাগজ নষ্ট না হয়, অর্থও সেভ হলো, আমার কাজটাও শেখা হয়ে গেল। আর তুমি যদি মনে করো যে না আমি শিখবো কেন, আমার কেনার ক্ষমতা আছে বা আমার শেখার ক্ষমতা আছে, এটা দ্যাটস আপ টু ইউ, এটা আমার কিছু বলার নেই। কিন্তু আমি হলো অত্যন্ত সহজভাবে যেটা স্বাভাবিক সেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি এইটা প্র্যাকটিস যেহেতু করবো, তাহলে আমার রাফ কাগজে ইয়ে না এইরকম। তো এইটা শিখলে পরে পরবর্তীতে আমি যে ছবি আঁকবো সেটার কাজে লাগবে, সেটার ওই গ্রামারটা চলে, এটা গ্রামার, এইটা চলে আসবে ওইটা না শিখতে গেলে। আচ্ছা, ডাস্টার আচ্ছা, এই এখন দেখো যে এটা এই যে সোজা লাইন, এই সোজা লাইনগুলো তোমাদের এটা জানতে হবে, এই লাইনগুলো জানতে হবে।
এই কার্ভ লাইনগুলো জানতে হবে, এই লাইনে জানতে হবে, এটা জানতে হবে। স্যার এটা এটা তুমি প্লাস তোমাদের ভাই বোন প্লাস তোমাদের ছেলে মেয়ে যেই আর্টের মধ্যে আসুন না কেন তাকে এইটা শেখাবো। এটা শেখালে পরে সে খুব সহজেই পারবে। আরটা হলো জড়তা কেটে যাবে। এই যে হাতের জড়তা, তুমি পেন্সিল ধরছো না, তুমি পেন্সিল নিয়ে যখনই খাতায় দাগ দিতে যাবা তোমার দেখবে যে তোমার পেন্সিল কথা শুনবে না। ওই গাড়ি চালানোর মতো প্রথম মোটর সাইকেলে উঠেই সে যে স্টার্ট দিলে শুনবে না, কোনো কথা শুনবে না। তো এখানে পেন্সিল কথা শুনবে না, পেন্সিল কথা শুনবে তখনই যখন এটা তুমি প্র্যাকটিস করছো, তখন তুমি যা বানাবো তাই হয়ে যাবে, যা দাগ দিবে তাই হয়ে যাবে। এরকম এখন আশা হলো যে আমরা চলে আসি একদম স্টার্টিং। তোমার ধরো একটা ঘরের থেকে, এখান থেকে আসি, তোমরা এই ঘরগুলো খুব সহজেই আঁকতে পারো। তোমরা জানো যে এটা ঘর, এটা ঘর কি থাকে, উপরে একটা চাল থাকে, একটা বেড়া থাকে, আর একটা এটা ঘর। এখন এর থেকে যদি ভালো ঘর আঁকতে পারি তাহলে নাম্বার বেশি হবে। এইবার আসো, আমি এইভাবে একটা ঘর আঁকবো। এই ঘরের দুই পাশ দেখা যাচ্ছে, এটা থেকে নাম্বার বেশি পাবে। তোমরা নাম্বার দেবে, তোমাদের কাছে পরীক্ষা দিলে তোমরা নাম্বার পাবে, এটা দিবা না এটা দিবা, এটার নাম্বার বেশি দিবা। তারপরে এটা শিখবো, তাহলে এটা শেখার নিয়ম আছে। এটা শেখার কিন্তু তেমন নিয়ম নাই, তবে হ্যাঁ নিয়ম নাই তা না। এখন তুমি যদি এটা দাও এরকম ভিত্তিহীন কি হলো, এটা কি এটা হলো, মানে বেড়ার উপরে উপরে চালটাই হলো ছোট আর বেড়া করে হয়ে গেল বড়। এটা কি বড় হলো, এটা অনিয়ম, নিয়ম বড়টা। এটাও ঠিক তাই, ওটা নিয়ম আছে, ওটা আঁকার তো নিয়ম আছে, সেই নিয়মটা তোমাদের জানতে হবে। এই নিয়মটা কি দেখো, খেয়াল করো, এই লাইনটা দিলে এই লাইনটা দিলে। এখন এখান থেকে তুমি যদি এই পাশ দেখাতে চাও, এই পাশ আর এই পাশ দুই পাশ দেখাবো। স্যার বিডি লাগবেন আবার সরে যাচ্ছি, এইটা তা আমি এখন এইটারে আমি যদি দেখাই যে আমি এই পাশ দেখাবো আর এই পাশ দেখাবো, বোর্ডে আলো ডিফারেন্স করছে। এই পাশ দেখাবো আর এই পাশ দেখাবো। এখন আমার করতে হবে কি, এইখান থেকে আমি এইভাবে নেব আর এখান থেকে এইভাবে নেব। আর আরেকটা আছে যে আমি এ বানাবো, এটা বানানো আগে নিয়ে তারপরে এই লাইনটা দিলাম, এই লাইনটা দিলাম, এটাও সম্ভব। তাহলে এটা নিয়ে আসো, আমার এটা হয়ে গেল। এটা হয়ে গেলে পরে এইবার তোমার তিনটা খুঁটি লাগবে। প্রথম খুঁটিটা হলো মাঝের খুঁটিটা, এই পাশের বেড়া ও পাশের বেড়া, মাঝখানে যে খুঁটিটা সেটা হবে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ব্যাপারটা শুনে নিতে ভালো করে, সবচেয়ে বড়। আর বড় মানে কি, এই চালের মতো হলেই হবে, এই চালের যে বেড়ার যে খুঁটিটা এটার মতো একটা সাইজ হলেই হবে। আর বাকিগুলো হবে ছোট, এটা থাকবে না। এখন দেখো, এখান থেকে আমি নিলাম এটা সমান ধরলাম, অথবা একটু ছোট করলাম, এটা আর একটু ছোট করলাম, এইটা আর একটু ছোট করলাম, অথবা এইটা এরকম করলাম, এইটা আর একটু ছোট করলাম। এবার যোগ করো, হয়ে গেল ঘরে। আর এই যদি ব্যতিক্রম হয় খুঁটিগুলোতে, তাহলে তোমার কিন্তু ওই মিস্ত্রি মার খাবে, ওই মিস্ত্রি মার খাবে যে তুমি কি ঘর বানাইছো। হ্যাঁ, ঘরে এরকম ভাবে হয়, একদিক দেখা উঁচু হয়ে গেছে, একদিক নিচু হয়ে গেছে, মিস্ত্রি মার খাবে, এটা হবে না। আচ্ছা, এখন দেখো আমি যদি এটা এরকম করি, এরকম থাকলো, কি পার্থক্য হলো, হয়ে গেল না? ওটাও ঘর এটাও ঘর, একই জিনিস। কিন্তু এখানে মেইন জিনিসটাই দাঁড়াচ্ছে হলো যে আমার খুঁটিগুলো, পার্থক্যটা কি এখন তুমি দেখো। এটা আমি বড় করলাম,
এটা ছোট করলাম, এটাও বড় করলাম বা সমান করলাম, কি হলো? একটু ব্যতিক্রম হয়েছে কি, গ্রামারের থেকে বাইরে চলে গেছে, মেজারমেন্ট থেকে বাইরে চলে গেছে, হবে না। এইখানে একটা কথা আছে, ইংরেজিতে বলি আগে পার্সপেক্টিভ। যত দূরে যাবে চোখ আল্লাহ তাআলা তৈরি করছে এমনভাবে, যত দূরে যাবে ক্রমান্বয়ে সব ছোট হয়ে যাবে, ক্রমান্বয়ে সব ছোট হয়ে যাবে, হঠাৎ ছোট হবে না, ক্রমান্বয়ে ছোট হবে। রেল লাইনের মাঝখানে দাঁড়ালে পরে দূরের রেল লাইনের মাথা কি হয়, সায়েন্স কি বলে, এক হয়ে গেছে, আঁকার সময় এক হয়ে যাবে, কিন্তু ওখানে আসলে কি এক হবে? রাস্তায় যে ইলেকট্রিক্যাল খুঁটি দেখো, একটা 20 হাত লম্বা, 1 মাইল দূরে যায় কি খুঁটিটা কি 2 হাত 3 হাত, সেই 20 হাতই আছে। কিন্তু তুমি যখন ছবি আঁকবা তখন তোমার ওই সবচেয়ে দূরের যে খুঁটিটা আছে ওটা 2 হাতই হবে, পার্থক্য নেই। কারণ ওই আঁকার সময় ওই পার্সপেক্টিভটা কাজ করবে বিধায় চোখ দেখছে যে ছোট, ক্যামেরাও তাই দেখবে, ক্যামেরার চোখ দেয়, ক্যামেরাও তাই দেখবে যে ছবি তুললেই দূরেরটা ছোট হয়ে যাবে। এইটা তো এখানেও কাজ করছে, এটা যে আমার এই খুঁটিটা বড়, আমার এখানে দাঁড়াইছি ছবি তুলছি, এইটা খুঁটিটা বড়, এইগুলো ছোট। স্যার একটা কোশ্চেন ছিল। ইয়েস স্যার ওই মাঝখানের খুঁটিটা তো বড় হলো, তারপরে বাম পাশের খুঁটি আর ডান পাশের খুঁটি এই দুইটার সাইজ কি একই হবে? না, যেটা যে পাশে বেড়াটা দেখা যাচ্ছে সেইটা সেকেন্ড, আর থার্ড হলো সবচেয়ে শেষেরটা, মানে যেটা দূরে চলে গেছে। যেহেতু এই বেড়াটা লম্বা, সামনে থেকে ছবি তুলছি, আর এই পাশের বেড়াটা আমার পেছে গেছে ক্যামেরায়, কাছাকাছি চলে গেছে, এইটা এটা একটু বড় হবে। হ্যাঁ এইটা একটু বড় হবে। আমি যদি উল্টা করে আঁকি, আমি যদি এইভাবে আঁকি, এইভাবে আঁকি, সরি এইভাবে আঁকি, তাহলে এখন এইদিকে আসলো আসলো না, জি স্যার। এখান থেকে এইদিকে আসলো, তাহলে এই খুঁটিটা হলো বড়, দেন তারপরে এই খুঁটিটা, এটা ছোট, এই একই জিনিস। আর ভরসা কোনো প্রশ্ন নাই তো করা, ক্লিয়ার তো, বোঝা গেছে তো? এটা সিস্টেম খুব সহজ একটা সিস্টেম এরকম। আচ্ছা, এরপরে চলে আসো গাছে, চলে আসো। এই একটা ভি দিয়ে গাছ করা যায়, এই ভি দিলাম, একটা লাইন দিয়ে গাছ করা যায়, ওই যে কার্ভ লাইন যেটা বলছিলাম। আর তোমরা যেটা সহজ যেটা, সেটা হলো যে এটা গাছ, ওই যে সে ঘরের মতো যে এটা গাছ। আর আমি যেটা শেখাবো সেটা শেখালে নাম্বার বেশি পাবো, আমি এটা শেখাবো না, এটা তোমরা জানো, তোমাদের বাচ্চা কাচ্চাও জানে, তোমাদের ভাই বোনও জানে, এটা আমি শেখাবো। এটা গাছ, ছবিতে এরকম গাছ থাকতে পারে, তোমার অন্য কয়েকটা গাছ করছো, দূরের গাছগুলো আমি এটা এরকম দিলাম, এটা কোনো সমস্যা না, এটা তোমার নাম্বার আসবে। কিন্তু আমি এটা শেখাবো না, আমি শেখাবো না এইটা, এই যে এই লাইনটা ইউজ করেছি, ওই যে কার্ভ লাইন মনে আছে এখন, ওই যে কার্ভ লাইন শেখালাম, এটা সেই কার্ভ লাইন। এইটা একটা ভি দিয়ে স্টার্ট করা যায়, আর একটা লাইন দিয়ে ইউজ করা যায়, গাছ আঁকতে গেলে এটা দিয়ে ইউজ করা যায়। আর কীভাবে করলাম, আগে এইটা আসি, প্রথমে আমি এইটা দিয়ে এই লাইনটা দিলাম, এখন দেখে এই লাইনটা প্রায় কাছাকাছি, এই যেখানে ফাঁকা আছে এখানে ক্রমান্বয়ে আস্তে আস্তে এই যে মোটা হয়ে গেল। যদি শিকড় দিই তাহলে শিকড় দেবে এভাবে, আর যদি আমি শিকড় না দিয়ে যদি ইয়ে দিই, কি বলে, না ঘাস, আমি এখানে ঘাস দিলাম, মানে গোড়াতে দেখা গেল না, গোড়াতে ঘাস হয়ে গেল। তো ঘাসের মধ্যে থেকে গাছটা আসছে, আর শিকড় থেকে গাছটা আসছে, যেখানে মাটি আসছে সেখানে শিকড় দেখা যাচ্ছে, ঘাস নেই। আর এইটা এখন আমি উপরটা কিন্তু দেখাইনি, উপরেরটা দেখাইনি, গাছ তো বিভিন্ন রকম, বট গাছের আকৃতি একরকম, মেহগনি গাছের, আম গাছের আকৃতি একরকম, তারপরে ওই যে ইউক্যালিপটাস গাছের আকৃতি একরকম, সে একদম সোজা খাম্বার মতো দাঁড়ায় আছে,
তাই না? তারপরে তোমার এই যে রোডের মাঝখান দিয়ে যে গাছগুলো গেছে, উইলো না কি গাছগুলো বলে, দেবদারু গাছের মতো যেটা, কি বুঝতে পারছো? তো ওই গাছগুলোর ক্যারেক্টার এক এক রকম, তো গাছ তো ভিন্ন রকম, ভিন্ন রকম, কিন্তু আমাদের কমন একটা গাছ শিখতে হবে। একটা ছবি যদি দুই তিনটা গাছ দাও, আমি দুই তিনটা গাছ দুই রকম চিন্তা করবো, কিন্তু কমন একটা গাছ যদি জানা থাকে তাহলে ওই গাছ চেঞ্জ করতে পারছি, তাই না? আচ্ছা, এইবার আসো ওই ইয়ের লাইনে। এটা কমন একটা গাছ। তোমার নাম্বার, তোমার হাইস্ট সর্বোচ্চ নাম্বার দিয়ে দিলাম, কারণ এটা নিয়মের মধ্যে পড়ে গেছে। আমার মোটার থেকে আস্তে আস্তে চিকন হয়ে গেছে এবং চোখটা পড়ে গেছে। এখন যদি তুমি এইরকম করে তুমি এদিকে ডাল দিলে, গাছটাও ঠিকই বানালে, এগুলো সবই ঠিক থাকলো। এখন এইখানে গিয়ে তুমি করলে কি এরকম করলে, এটা হবে কি ডালপালা সব কেটে ফেলছিল 1 মাস আগে, নতুন ডালপালা কেবল গজাইছে, সেরকম একটা গাছ হবে। তো এই গাছের থেকে এই গাছ নাম্বার বেশি হবে। আমি এটাই শিখবো, আমি ওটা শিখবো, আমি ওটা তো পরে পারি। এটা যদি শেখা থাকে ওগুলো আমি চেঞ্জ করতে পারবো, আমি গাছ নানানভাবে চেঞ্জ করতে পারবো, আমার মেইনটা যদি জানা থাকে। আচ্ছা, এখন আমি বললাম না যে নানান রকম গাছ হয়, তো এইটা হলো একটা কমন গাছ। কি হবে? নারকেল গাছ অথবা নারকেল গাছ। খেজুর গাছ, তাল গাছ। খেজুরটা কেন বললাম? নারকেল গাছ তাল গাছ প্রায় কাছাকাছি, কিন্তু তাল গাছ সোজা হয় না। নারকেল গাছটা তোমার হলো তাল গাছ সোজা হয়, কিন্তু আমি সামান্য একটু বাঁকা রাখছি। আর একটা হলো যে তোমার দুটো গাছের ক্যারেক্টারের মধ্যে পার্থক্য হলো এটাই যে ওটার পাতা হলো অনেক লম্বা লম্বা পাতা, অনেক এরিয়া নেয় মাথাটা অনেক এরিয়া নেয়। তাই যদি হতো আমি এরিয়াটা এটা বড় করতাম। আর ওই ছোট করার কারণ হলো যে লম্বা অনুযায়ী ছোট করার কারণ হলো ওইটাই যে তাল গাছ। দেখবে যে গাছ তাল গাছ লম্বা হচ্ছে কিন্তু মাথায় কিন্তু খুব বেশি না, এইটুকু হলো পার্থক্য। এখন করতে হবে এই যে গোল কাজ লাগছে, এখন ওই রাউন্ডটা কাজ লাগছে, আবার এই লাইনগুলো কাজ লাগছে। এই মাঝখান থেকে প্রথম পাতাটা তুমি আগে আঁকো, এগুলো মুছে দিবা। তাল গাছের এইগুলো হলো একটু লম্বা লম্বা, এই প্রথম পাতাটা তুমি আগে আঁকো, তাহলে প্রথম যেটা তোমার দিকে আসছে। দেন তারপরে এইটা 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 এগুলো সব মুছে দিয়ে এই ঝোপ দুইটি করেই তাল গাছ হয়ে গেল। আমি আর উপরে গেলাম না। তোমাদের কাজ হলো ছবি তুলে নেওয়া, আঁকার থেকে ক্যামেরা রাখবার কাছে সঙ্গে সঙ্গে ছবি তুলে নেওয়া। এটা হবে কি এই যে সৌন্দর্য কাজে লাগবে, আর বাসায় গিয়ে ছবি বের করে তখন তুমি ড্রয়িং করবে। এখন এখানে ড্রয়িং করলে পরে তুমি আর ওই ইয়েটা থাকবে না, আমি অনেক কথাই তোমার কাছে আউট হয়ে যাবে, থাকবে না, সঙ্গে সঙ্গে ক্যামেরা ছবি তুলে সঙ্গে সঙ্গে। মানে এটা আধুনিক ক্লাসের এটা ধরনের এটা।
যে ছবি আঁকার সাথে সাথে আমি এটা সুন্দর করি না। এরকম। আর আর যার একটু মনে করো যে ইয়ে আছে, একটু সাধারণ আইডিয়া দিলে আমি বুঝতে পারবো যে কী হবে এরকম। এটা দেখা যাচ্ছে না। 10 মিনিট আগে একটা নোটিফিকেশন দেবে, তখন বোঝা যাবে। প্র্যাকটিক্যাল টাইম বা অলওয়েজ একটু বেশি লাগে। সময় থাকলে ছবিটা তুলে ভালো থাকে, কারণ আমার খুব এটার কারণ হলো, এটা মেইন কারণ হলো যে আমার অল্পটা সময়ের ভিতরে অনেক ছবিগুলো দেখা যায়। একদিন ভিজিট করো। ঠিক আছে। 10 ঘন্টা সময়। এমনিতেই পাওয়ার সাথে সাথে গ্রুপিং করে ফেলবা, গ্রুপের ভিতরে তো সব ধরাই দেবা এই অবস্থা আছে। গ্রুপে দিয়ে দাও। গ্রুপে দিয়ে দাও। গ্রুপে খালি ক্লিক করো। কারণ ওখান থেকে দেখে দেখে আঁকতে তোমাদের সময় লাগবে অনেক, আর তার জন্য আমার অপেক্ষা করা লাগছে, আমার বসে থাকা লাগবে এরকম। আমি সেটাই চিন্তা করছি এরকম। ভিডিও আছে, তার মধ্যে পরে চাইলে ভিডিও করে দিতে পারো। রাইট। তাহলে আর 10 মিনিট আছে। 40 মিনিট করতে হবে। 40 করে জুম চলে যায়। ও আচ্ছা। আবার জয়েন করো।
এই ব্যাপারে আমি প্রথমে বলি, এইটা আমার একটা ঈদের চাঁদের মতো, সেই টাইপের বানাতে হবে, একটু ঢেউ, বেশি যেন ঢেউ না হয়। আর এই ঢেউর সাথে আমি এই পরের লাইনটা কিন্তু সোজা, এপাশে খানিক বাইরে রয়েছে, এখানে খানিক বাইরে রয়েছে, কিন্তু মাঝখানটা শুধু সোজা, ওই লাইনটা নৌকার ওই পাশের লাইনটা। আর এইটাই একই জিনিস করবো, করার পরে উপরে খালি দাগটা দিলেই আমার উপরে বসার জায়গাটা হয়ে যাবে। নৌকা কিন্তু হয়ে গেল, এখানে 3 নম্বরে নৌকা হয়ে গেল। 4 নম্বরে এসে আমি উপরে একটা সই দিলাম, যেটাতে সই বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়, এটা বা নৌকার উপরে যে ঘরটা থাকে সেটা আমরা এটা দিলাম। এটা আমি দিতেও পারি, নাও পারি, অবস্থা পরিপ্রেক্ষিতে অবস্থা বুঝে দিতে। আর যখনই পাল্টানো নৌকা দিলাম তখনই সেই সইটাও দিলাম, মানুষও দিলাম, প্লাস ওই পাল্টাও দিলাম। এখন তুমি যদি উল্টা করো, উল্টা করা মানে কি, এটা কিন্তু মনে হচ্ছে খেয়াল করে শোনো, এই লোকটাকে যদি আমি এই পাশে দিতাম তাহলে কি বলছিল, ওই লোকটাকে এই পাশে দিতাম, আবার ওটা সমস্যা কি স্যার চালাতে পারতো না। সায়েন্স এটাই বলে যে ওই লোকটা বাতাস যাচ্ছে যেদিকে, নৌকা যাচ্ছে যেদিকে, তার অপোজিটে বসতে হবে। এইটা অবস্থা হবে, বাতাস নিয়ে যাচ্ছে নৌকা কোন দিকে, নিয়ে যাচ্ছে পশ্চিমে, আর লোকটা বসবে পূবে। এটাই হলো সায়েন্স। পাল বোঝায়, আমরা সেটাই বোঝাচ্ছিলাম আপনাকে, মানে পালের এই পাশে বসে পালটা ওই পাশে যেত। আমি তো বুঝতে পারছি, কিন্তু সাজানো বলা এক জিনিস আর বুঝে বলা এক জিনিস। লোকটা খেয়াল করতে হবে যে নৌকা যদি পূব দিকে যায় লোকটাকে বসতে হবে পশ্চিম দিকে, আর পশ্চিমে গেলে বসতে হবে পূব দিকে, না হলে নৌকা চলবে না, ঘুরে যাবে, নৌকা ডুবে যাবে, উল্টা হয়ে যাবে, বাতাসে নৌকা ডুবতে পারবে। এটাই হলো তুমি এরকম ভোট করে, এরকম পরীক্ষাতে ভোট করে ফেলতে হবে, অনেক পাইছে আমরা এরকম। ওই নৌকা বানাইছে এরকম দিচ্ছে, মানুষ ওই পাশে দিয়ে দিচ্ছে, সম্পূর্ণ ভুল। আবার আরো জিনিস খেয়াল করবো, এখানে খেজুর গাছ ছিল না, খেজুর গাছের এই পাশ থেকে আমি ডাল দিয়েছি, ডাল দিয়ে দিয়ে এই পাশে দিয়ে কিন্তু আর ডাল দিই নেই, যেখানে হারিয়ে আছে ওইখানে কিন্তু আর ডাল দিই নেই। কেন দিইনি? এই পাশে যদি ডাল পিছিয়ে থাকে তো বস্তু ডাল ওখানে থাকবে, কারণ ডালের পাশে তো সালা হয়েছে। বুঝতে পারছি, বলতে পারছো না, বুঝতে পারছি। ওই পাশে দেওয়া হয় না এই কারণে যে লোকটা দানা বেঁধে যাবে, দানাতে মাথায় কাটা বেঁধে যাবে, ওতে দানায় কাটবে সে, হাঁড়ি লাগাবে সে, ওই পাশের যেটুকু কাটবে সেখানকার ডালগুলো কেটে ফেলে, ওই শুধু দাঁড়ানোর জন্য। খেজুর গাছটা বসে বসে কাটে না, দাঁড়ায় ওখানে, বেঁধে নেয়, দাঁড়ায় তারপর এটা কাটে বা হাঁড়ি লাগায়, হাঁড়ি নামায়, ওঠায়। এই উঠানামা করার জন্য তার ওই মাথায় যাতে কাঁটা না লাগে ওই ডালগুলো থাকে না, আর বাকি সব ডাল থাকে। ক্লিয়ার? কিন্তু দেখা যায় যে পরীক্ষাতে আমরা পেয়ে যাই ওই ডাল সমস্ত ভরে দিয়েছে, তার ভিতরে হাঁড়িও আছে, লোকও আছে। এই হলো পার্থক্য। তাহলে আমাদের কিন্তু ছবি আঁকার জন্য খালি একটা জিনিস থাকলো, একটা মানুষের ফিগার আঁকা শেখা, আর ওই যে এই প্রাণী জাতীয় জিনিস শেখা, এই দুটো জিনিস থাকলো আমার। এইটা হয়ে গেলে কিন্তু আমার এই চ্যাপ্টারটা শেষ, মানে আমি একটা ছবি আঁকতে পারবো। কি কি করলাম? ঘর, গাছ, তারপরে নৌকা, তারপরে করলাম কি, এই তো, আর খালি মানুষটা থাকবে। আমি মানুষটা কয় মিনিট আছে, মানুষটা করে দিলে শেষ হয়ে যাবে, 3-4 মিনিট আছে, বাস হয়ে গেছে, হয়ে যাবে।
এই 4টে মানুষই কিন্তু বসা। তো এটা হলো সাইড থেকে, এটা পিছন থেকে, এটা সামনে থেকে, ঠিক আছে? আচ্ছা, এটা উল্টালে পরে এইদিকে ফেস হয়ে যাবে। এখন বলতে পারবো যে এখানে আমার পুরুষ ফিগার না মহিলা ফিগার না বয়স্ক না ইয়াং না বাচ্চা, বলাটা আছে? জি স্যার, একটু বয়স্ক স্যার। কেমনে বললে বয়স্ক? স্যার ডান পাশের ছবিটা দেখে মনে হচ্ছে স্যার। আচ্ছা, তোমার কথা যদি আমি উল্টাটা করে দিই, আমি একটা বাচ্চা বানাই দিতে পারি। স্যার এইটুকু বলা যায় না, মানে পুরুষ আর মহিলা হলে তো চুলের কন্ডিশনারটা বড় হয়ে আসবে। আসবে, কিন্তু সেটাতে আসে নাই। হ্যাঁ। পুরুষ মহিলা এখন এখানে ও, আচ্ছা, ভেদাভেদ নাই। এটা ঠিক। এটা ভেদাভেদ নাই। হ্যাঁ। আর বাচ্চা বা বয়সী এটাও ভেদাভেদ এখনো হয় নাই। আমি করলে হবে, আমি সেটা পারবো। আমি এটাকেই বাচ্চা বানাই দিতে পারবো। এটাকে মানে কম বয়সী 8-10 বছরের একটা বাচ্চা বানাই দিতে পারবো। আবার এটাকে বুড়া বানাই দিতে পারবো, এটাকে মহিলা বানাই দিতে পারবো। আমি ইচ্ছা করলেই সবগুলো এরকম করতে পারবো। এখন তোমরা আসো এখানে, যে ধরো এইটা আমি মহিলা বানাবো, মাথাটা ছোট হয়ে গেছে, একটু বড় করে দিলাম। এই গ্রামারটা হলো এটাই যে এই লাইনটা আমি কেন দিলাম এই জন্যই যে সে বসে আছে। ওই যে বললাম যে আমরা কিসের উপর বসে আছে, এই লাইনটা হলো সেইটা। এই লাইনটা দেওয়া মানে হলো ও বসে আছে। আর মানুষ বসলে তার ব্যাকবোনটা বাঁকা হয়ে যায়, ব্যাকবোনটা বাঁকা হয়ে যায়। তাহলে এই লাইনের আমার কোনো প্রয়োজন নাই, এই লাইনের কোনো প্রয়োজন নেই। এখন আসো, আমি এখানে খোপা দিলাম আর এখানে দিলাম, এইবার তো বোঝা যাচ্ছে মহিলা। এগুলো পরে, এটা মহিলা হলো কি কেউ সেটা হলো আগে, ওইগুলো হলো পরে। কি বুঝা গেছে? তাহলে এটা আমি বলতে পারি এখন যে একটা মহিলা কাজ করছে, সে কাজই করবে। সামনে যদি কোলা দিছে, কোলার কাজ করছে। সামনে যেটা বাচ্চা দাও, সে বাচ্চা ব্যবহার করছে। সামনে যদি কাপড় চোপড় দাও, কাপড় চোপড় করছে। এটা কাজ করছে, যে কাজই করবে সেটা পরে। এটাকে আমি পুরুষ বানাই। কি হয় নাই? হ্যাঁ, তুমি যদি হাতে কাশি দাও দিলা, আর হাতে ধানের আটি দাও, ঘাসের আটি দাও দিলা, তাহলে বসা অবস্থায় আমরা এই ফিগারগুলো পেয়ে গেলাম। আর এখন লাস্ট 1 মিনিট লাগবে আবার দাঁড়ানো ফিগার দিলেই হয়ে যাবে। আমাদের মোটামুটি একটা ছবি আঁকার জন্য যা লাগে আমাদের এটা আমি তোমার কি করলাম,
একদম টোটাল ক্লাসটা ড্রয়িং গিয়ে আমরা ছবি আঁকতে পারবো সেই অবস্থা করে বিশেষ করলাম। সেটা হলো যে আমার বসা ফিগার করলাম, আমি দাঁড়ানো ফিগার করলাম, আমি একটু হামুন্দির আছে এরকম ফিগারও করলাম। এখন এই ফিগারগুলো আমরা কাজে লাগাবো। কাজে লাগাবো কোথায়? ওই যে ঘর দিছ, ঘরের সামনে কাজে লাগাবো। আমার বাকি আছে বলতে মানে যে প্রাণীর হাঁস মুরগি বা এই জাতীয় কিছু ঘরের সামনে দিলে পরে এটা নাম্বার বেশি আসবে। এটা আমরা পরের ক্লাসে করি, কারণ এক দিলে তো সব শেষ করা যায় না। ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস শেষ। ওকে।